আজ 19শে আগস্ট আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী। 1908 সালের 19শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ত্রিপুরার এই দূরদর্শী রাজা। তাকে স্মরণ করা মানে শুধু একজন রাজাকে স্মরণ করা নয়, বরং ত্রিপুরার আধুনিক যাত্রার এক দূরদর্শী স্থপতিকে স্মরণ করা। বিংশ শতাব্দীর প্রথমার্ধে তার চিন্তা ও পরিকল্পনায় ত্রিপুরার শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন ও নগর উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিশা পেয়েছিল। আগরতলা শহরের পরিকল্পিত বিকাশে তার ভূমিকা আজও ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। শিক্ষার প্রসারে তিনি যে গুরুত্ব দিয়েছিলেন তা তৎকালীন সময়ের তুলনায় ছিল অত্যন্ত প্রগতিশীল। নারী শিক্ষা ও সাধারণ মানুষের শিক্ষার সুযোগ সম্প্রসারণেও তার উদ্যোগ ছিল উল্লেখযোগ্য। আধুনিক বিমানবন্দর, সড়ক যোগাযোগ এবং পরিকাঠামো গড়ে তোলার ভাবনাতেও তার দূরদর্শিতার পরিচয় অবশ্যই মেলে। কলা, সংস্কৃতি ও স্থাপত্যের প্রতিও তার ছিল গভীর অনুরাগ এবং পৃষ্ঠপোষকতা। বিশেষ করে উজ্জয়ন্ত প্রাসাদ ও তার চারপাশের পরিকল্পনা তার রুচি ও আধুনিক চিন্তার সাক্ষ্য বহন করে। তিনি বুঝেছিলেন, একটি রাজ্যকে এগিয়ে নিতে হলে শুধু প্রশাসন নয়, শিক্ষা, সংস্কৃতি ও পরিকাঠামোকেও সমান গুরুত্ব দিতে হয়। তাই তার শাসনকালে শুধু রাজতন্ত্রের ইতিহাস হিসেবে নয়, আধুনিক ত্রিপুরার ভিত্তি নির্মাণের ইতিহাস হিসেবে দেখা হয়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজকের আলোচনায় আমরা ফিরে দেখব ত্রিপুরার দূরদর্শী মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জীবন, কর্ম, স্বপ্ন এবং তার রেখে যাওয়া ঐতিহাসিক উত্তরাধিকার। আর আজ এই আলোচনায় আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক বিকাশ রায় দেববর্মা এবং বিশিষ্ট সাহিত্যিক রমেশ দেববর্মা। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। রমেশবাবু, প্রথমে আপনার কাছে আসি। অনুষ্ঠানের শুরুতেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের শৈশব এবং তার শিক্ষা দীক্ষা এবং পারিবারিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে জানতে চাইব। কেমন ছিল না শৈশব? মহারাজা বীর বিক্রম সবাই জানেন যে উনি আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা, একদম প্রথম। উনি শৈশবকালে, ওনার জন্ম 1908, 19 আগস্ট। ওনার লেখাপড়া, প্রথম লেখাপড়ার দিক থেকে আমি আলোচনা করব। ওনার লেখাপড়া প্রথম দিকে, মানে প্রাথমিক যে শিক্ষাটা, আচ্ছা, এটা আগরতলাই হয়েছে এবং আগরতলার পরে শিলং হয়ে সেই হ্যারো স্কুল, লন্ডন। আচ্ছা, তারপরে মেয়ো কলেজ, আজমির, রাজস্থান। আচ্ছা, ওনার এই লেখাপড়ার ওনার গন্ডি, স্কুল এবং কলেজ। ওকে, তার মানে রাজ্য, দেশ এবং বিদেশে উনি পড়াশোনা করেছেন। উনি প্রখর দৃষ্টিভঙ্গি রাখতেন এবং বুদ্ধিমান, বিদ্বান, সব দিক থেকেই উনি খুব জ্ঞানী ব্যক্তি এবং মহারাজ। আচ্ছা, ওনার পিতা মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর ছিলেন। এখন ভাই বোন বা মাতা মহারানী মনমোহিনী দেবী ছিলেন। না, মাতা অরুন্ধতী মহাদেবী ওনার মাতা। এখন ভাই বোন কতজন ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর? ভাই তো ছিল না, উনি এক ছেলেই ছিলেন। উনি যখন পড়াশোনা করতেন বিদেশে, তখনই ওনার পিতা মারা গেছেন। মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য 1923 সালে মারা যাওয়ার পরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য 15 বছর বয়সেই অভিষেক না ঠিক রাজত্ব ভার নিতে হয়েছে। আচ্ছা, এবং 1928 খ্রিস্টাব্দে উনি পুরোপুরি ভাবে শৈশব এবং পড়াশোনার ইতিহাস। ঠিক, আমরা অবশ্যই জানবো।
বিক্রম কিশোর মানিক্য, আধুনিক ত্রিপুরা রূপকার। আজ হয়তো সারাদিন সামাজিক মাধ্যমে দেখবেন মহারাজার ছবির সঙ্গে এই কথাগুলো হয়তো বারবার আপনার চোখের সামনে ভেসে এসেছে। এখন এবং পাশাপাশি ত্রিপুরার উন্নতির জন্য, ত্রিপুরার দূরদর্শীভাবে উনি সেই সময়টাতে মানে স্বাধীনতার আগে, দেশ স্বাধীন হবার আগেই কিভাবে ত্রিপুরাকে উনি অনেকটা দূর দেখেছিলেন, সেই বিষয়গুলো আজ কিন্তু আমরা আলোচনা করব। তাই সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে বিকাশ রায় দেববর্মাও রয়েছেন, বিশিষ্ট লেখক ও গবেষক, সুরকার যিনি। বিকাশবাবু, এই যে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার কেন বলা হয়? ত্রিপুরার আধুনিকীকরণে মহারাজা মানে কি ভূমিকা পালন করেছিলেন এবং ওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? দেখুন, মহারাজা বীর বিক্রমের অনেকগুলো দিক নিয়ে আমরা তো অনেক আলোচনা করি, কিন্তু একটা জিনিস খুব কম আলোচিত একটা ব্যাপার রয়ে গেছে, বা আমি ঠিক অনালোকিত এই কথাটা বলবো না। আচ্ছা, সেটা হলো হি ওয়াজ দ্য লাস্ট কিং। ওকে, 1941 খুব সম্ভবত 1941 জুলাই মাসে উনি একটা ত্রিপুরা রাজ্যের জন্য সংবিধান একটা প্রণয়ন করিয়েছিলেন। একদম। আচ্ছা, সেদিকটা কিন্তু খুব কম আলোচিত হয়। সেই সংবিধানে যতটুকু জানা যায় যে 68টার মতো ধারা ছিল, বিভিন্ন উপধারাও ছিল, এবং সেটা যদি ভালো করে স্টাডি করা হয় তাহলে স্পষ্ট বোঝা যায় যে সারা পৃথিবীতে তখন যে পরিবর্তন দেখা যাচ্ছিল, ঠিক আছে, রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যে পদচারণা, এটা শিফট, সেটা কিন্তু উনি বুঝিয়ে গিয়েছিলেন, এবং সেটা বুঝেই কিন্তু উনি সেই সংবিধান প্রণয়নের ব্যবস্থা করেছিলেন। এবং সেখানে স্পষ্টভাবে এই যে কি বলবো, ডিভিশন অফ পাওয়ার, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, রাজার হাতে সমস্ত ক্ষমতা নষ্ট না করে সেটাকে কিভাবে বিভিন্ন স্তরে ভাগ করে দেয়া যায়, ওই দিকটা নিয়েও কিন্তু ওখানে অনেক সংস্থান রাখা হয়েছিল। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে মহারাজা বীর বিক্রম কতটুকু দূরদর্শী ছিলেন। ঠিক, ভারতের সংবিধান মানে সংবিধান রচনা হবার অনেক আগে, প্রায় 8-9 বছর আগেই মহারাজা বীর বিক্রম কিশোর ত্রিপুরার জন্য সংবিধান রচনা করে গেছেন। সো সেখান থেকে আমরা ধারণা করে নিতে পারি উনি কতটুকু দূরদর্শী ছিলেন। আর আরেকটা কথা হচ্ছে যে সেই সময় তো বিভিন্ন রাজন্য বর্গরা ছিলেন, ছোট ছোট রাজ্যের রাজা যারা ছিলেন, তাদেরও একটা সংঘ ছিল, সেই সংঘেরও কর্তা ব্যক্তি ছিলেন তিনি। আচ্ছা, সেটাও খুব কম আলোচিত হয়। তো আপনি মনে করুন যে 500-র উপরে ছোট ছোট রাজ্য ছিল, এবং সেই সমস্ত রাজ্যের রাজাদেরকে নিয়ে যে একটা সংগঠন তৈরি করা হয়েছিল, সেই সংগঠনের মুখপাত্র ছিলেন উনি। আচ্ছা, তো এতগুলো রাজা শুধু শুধু ওনাকে মুখপাত্র হিসেবে বেছে নিয়েছিলেন তা তো নয়। একদম ঠিক। আপনি যেটা বলছিলেন যে 1941 সালে ত্রিপুরার জন্য সংবিধান, আসলে সেই সময়টা তো মানে রাজতন্ত্র ছিল, রাজা ছিলেন উনি, তারপরে উনি গণতান্ত্রিক কিছু নিয়ম এবং সেই সংবিধানে উনি রেখেছেন 68টা ধারা আপনি বলছেন, খুব সম্ভবত 6টা বা 7টা ভাগ ছিল বোধহয়, খুব সম্ভবত এমন কিছু ছিল। এবং সেটাই কিন্তু প্রমাণ করে, দর্শক বন্ধুরা ভেবে দেখতে হবে, রাজতন্ত্র থাকা অবস্থায় দেশ তখনও স্বাধীন হয়নি। কারণ আমরা যতটুকু জানি মহারাজার আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর পর কিন্তু দেশ স্বাধীন হয়েছে, এবং দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে কিন্তু দেশের সংবিধান রচিত হয়েছে। কিন্তু তারও আগে 8-9 বছর আগে 1941 সালে ত্রিপুরার জন্য যখন উনি সংবিধান রচনা করে গেছেন, সেখানে লিঙ্গ নিরপেক্ষতা, সংখ্যালঘুদের মানে অগ্রসর হওয়ার জন্য আসন সংরক্ষণ, এই সবকিছু কিন্তু ইভেন মহিলাদের জন্য করে গেছেন, সংরক্ষণ ব্যবস্থা করে গেছেন, সমান অধিকারের ব্যবস্থা করে গেছেন। তো এইগুলো কিন্তু উনি অনেক আগেই করে গেছেন। 1941 তখন ভারতবর্ষ যুদ্ধ করছে, তখনও কিন্তু ভারতবর্ষে যে বড় বড় রাজনৈতিক নেতারা ছিলেন, দে ওয়্যার নট কনফার্ম যে ভারতবর্ষ
ঠিক কবে স্বাধীন স্বাধীন হবে একদম। হ্যাঁ, তো নেতাজি সুভাষ বসু অন্তর্ধান করে গেছিলেন তো এর অনেক পরে, হুম খুব সম্ভবত 43 কি 44 হবে। হুম তারও আগে রচিত হয়ে গেছিল ত্রিপুরা সংবিধান। হ্যাঁ, তো সেখান থেকে বলছি যে উনি শুধু দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, উনি কালদ্রষ্টাও ছিলেন। ওকে। উনি একজন কালদ্রষ্টাও ছিলেন। না হলে এই যে ত্রিপুরাতে হুম ভবিষ্যতে কি হতে পারে হুম সেটা উনি আন্দাজ করতে পারছিলেন, যার জন্য এখানকার ভূমিপুত্রদের জন্য হুম উনি আহ, রিজার্ভ করে। জমি রিজার্ভ করে গিয়েছিলেন, যে এনাদের জন্য এই জায়গাটা রিজার্ভ করা থাকলো, হুম সেখানে বাইরের কোনো অধিবাসী ওখানে প্রবেশ করতে পারবে না, থাকতে পারবে না। সো এসব ব্যাপারগুলো ওনার মাথায় এলো কি করে? হুম তো উনি তো সারা পৃথিবী ঘুরেছেন, হুম আমেরিকাতেও গেছেন, ইউরোপে বেশ কয়েকবার গেছেন, এবং তৎকালীন সময়ে যারা যারা রাষ্ট্রের কর্ণধার ছিলেন হুম ওনাদের সঙ্গে দেখা করেছেন, আচ্ছা। ওনাদের সঙ্গে কথাও বলেছেন। হুম সো আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে যে শুধুমাত্র আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা বলে যে আমরা বলি, হুম। সেটা কম বলা হয়। ওকে, মানে তারও অনেক বেশি হয়তো হ্যাঁ। ওনার চর্চাটা ঠিকভাবে সেভাবে হয়নি হয়নি, ওনার এখনো এইসব হয়নি। বিষয়গুলো। এবং আসলে আরেকটা জিনিস, এবং হ্যাঁ, বলুন। এখানে একটা কথা বলি যে হুম। আমাদের এখানে একটা মহল আছে, হুম। আমি তাদের নাম বলবো না, হুম তারা মহারাজা বীর বিক্রমের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। হুম এই যে উজ্জয়ন্ত প্রাসাদ, হুম উজ্জয়ন্ত প্রাসাদের নাম পাল্টে করা হলো যে এটা স্টেট মিউজিয়াম, হুম আর তার সামনে দৃষ্টিকটুভাবে একটা বাজার তৈরি করে, একটা মার্কেট প্লেস তৈরি করে ওই মার্কেটের নাম দিয়ে দেওয়া হলো উজ্জয়ন্ত মার্কেট। হুম। তো এগুলো আমি মনে করি যে এটা আহ, ইতিহাস কি নিয়ে ছেড়খানি করা, হুম বা মহারাজা বীর বিক্রম এই রাজ্যের জন্য যা করে গেছেন এবং যা চিন্তা ভাবনা করে গেছেন সেইগুলোকে নস্যাৎ করে দেওয়ার একটা হীন প্রচেষ্টা। ওকে, এটা তো অবশ্যই মহারাজার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মৃত্যুর পরের ঘটনা আপনি যেটা বললেন। তবে হুম। একটা জিনিস শোনা যায় যে 1947 সালের 28শে এপ্রিল মহারাজা বীর বিক্রম একটি ঐতিহাসিক রাজকীয় ফরমান বা আদেশ জারি করেছিলেন। সেখানে স্পষ্ট আদেশে তিনি ঘোষণা করেন যে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হবে। হবে। তবে একদল তখন মানে স্থানীয় স্বার্থান্বেষী মহল বা মুসলিম লীগের নেতারা তখন নাকি ত্রিপুরাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল। মহারাজা তার দূরদর্শিতা দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। এই বিষয়ে কতটুকু জানা যায়, এটা কতটা ঠিক? রমেশবাবু, কোনো এই ব্যাপারে কোনো ধরনের কোথায় কোনো উল্লেখ আছে কিনা? কোনটা? এই যে বলা হয় মানে 1947 সালের 28শে মানে এপ্রিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর একটি মানে সেখানে আদেশ দেন যে মানে ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হবে, মানে স্বাধীন দেশ ভারত যখন হবে তখন ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হবে। তখন একদল চেয়েছিল, স্বার্থান্বেষী মানুষ তখন চেয়েছিল যে এটা পাকিস্তানের সঙ্গে মানে পূর্ব পাকিস্তানের সঙ্গে, তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক। তো এটা মহারাজা বুঝতে পেরেছিলেন এবং দূরদর্শিতা, এবং সেটাকে সেই ষড়যন্ত্র উনি নস্যাৎ করে দেন এবং ভারতের সঙ্গেই ত্রিপুরাকে যুক্ত রাখার জন্য উনি ব্যবস্থা করে যান। ওনার চিন্তাধারা এটাই, মানে বলবো যে উনি প্রখর দৃষ্টিভঙ্গি উনি রাখতেন। তার জন্যই ওনার চিন্তা ছিল যে ত্রিপুরা রাজ্য যাতে ভারত ভাগ হওয়ার পরে কোনো দেশের সাথে যাতে যুক্ত না হয়, ভারতবর্ষের সাথে যাতে যুক্ত থাকে, এটা উনি তখন থেকেই চিন্তা করতেন। ওকে, ঠিক। এবং এই যে ভারতের স্বাধীনতার প্রাক্কালে ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে মহারাজার দৃষ্টিভঙ্গি কি ছিল, মানে বিকাশবাবু কতটুকু শোনা যায় বা বিভিন্ন জায়গায় কি কি উল্লেখ রয়েছে? দেখুন, আমাদের কাছে তো সেই সম্পর্কে সঠিকভাবে বলার মতো তথ্য বা সেই দলিল দস্তাবেজ কিন্তু আমাদের কাছে নেই। সেটা তখনই সম্ভব হবে যে
আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে 500 জনের উপরে ত্রিপুরার মানে ভারতবর্ষে যে রাজন্যবর্গরা ছিলেন ওনাদের মিটিং তো হতো। তো ওইসব সভার যার মুখপাত্র ছিলেন মহারাজা এটার মুখপাত্র ছিলেন নিঃসন্দেহে, কিন্তু সেই সব মিটিং এর প্রসিডিংস যদি হাতে পাওয়া যেত, কোনো মানে দলিল কোনো দস্তাবেজ যদি পাওয়া যেত, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারতাম যে মহারাজা এই এই চিন্তা ভাবনা করে গেছিলেন। তবে এর ফলিত রূপ আমরা যেটা দেখেছি যে বেশ কিছু রাজ্য প্রিন্সলি স্টেট তারা কিন্তু নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিল। আচ্ছা, ঠিক আছে, জামনগর ফর এক্সাম্পল, নিজাম, ইভেন কাশ্মীরের হরি সিং, তো এরকম আরো বেশ কিছু রাজ্য ছিল যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে রাজতন্ত্র বজায় রাখতে চেয়েছিল, রাজ্য বজায় রাখতে চেয়েছিল। তো মহারাজা বীর বিক্রম কি ঠিক সেরকম ভাবনা চিন্তা করেছিলেন আমরা সঠিক জানি না, কিন্তু এটুকু জানি যে উনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে, যে ভবিষ্যতে কি হবে না হবে সেটা নিয়ে উনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, সেটা আমরা জানি। এবং আপনি যে কথাটা বললেন যে 28 এপ্রিলের যে ওনার যে রোবকারি যেটা বলা হয়, সেখানে উনি স্পষ্টভাবেই উল্লেখ করে গেছেন যে ভারতবর্ষের সঙ্গেই ত্রিপুরা যোগদান করবে। তো এরপরে আপনি আরেকটা যে ঘটনা বলেছিলেন যে একটা কি বলবো ষড়যন্ত্র একটা হয়েছিল, সেটাও বিভিন্ন লেখকের লেখায় আমরা পাই। একটা ষড়যন্ত্র হয়েছিল, মহারাজার ওই খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজনের সঙ্গে জড়িত ছিলেন। একজন মুসলিম ধর্মের একজন, উনিও বেশ প্রভাবশালী লোক ছিলেন, উনিও নাকি এটার সঙ্গে জড়িত ছিলেন। তো এটা নিয়েও এতটা খুব বিস্তারিত লেখা আমার চোখে পড়েনি। আচ্ছা, ছুটকা ছাটকা এগুলো ওই শোনা কথা বা মুখে না মুখে না, লেখা আছে, মানে উল্লেখ করা আছে, বিস্তারিতভাবে কোথাও লেখা নেই। তো এসব ব্যাপার নিয়ে গবেষণা হওয়া দরকার। দলিল দস্তাবেজ কতটুকু পাওয়া যাবে না পাওয়া যাবে সেটাও আরেক কথা। এই ব্যাপারটা তো অ্যাকচুয়ালি গেদুমিয়া কিন্তু এই কনস্পিরেসির মধ্যে আছে। এই যে গেদুমিয়া মসজিদ যে বানিয়েছিলেন না, উনি একজন ওয়ান অফ দ্য কনস্পিরেসি, যা শুনলাম আর কি, লেখার লিখিত মানে কোথাও পেয়েছি। আচ্ছা, মুদ্রা কথা হচ্ছে যে রাজ পরিবারের মধ্যে একটা ক্লেশ, ক্ষমতার দ্বন্দ্ব, এটা বহুকাল আগে থেকে ছিল। আমরা সেটা মহারাজা গোবিন্দ মাণিক্য আর ওনার যে ছোট ভাই নক্ষত্র রায়, এদের মধ্যে দেখেছি। ইভেন মহারাজা বীরচন্দ্র, ওনার সময়েও সিংহাসনের অধিকার নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। তো এসব ব্যাপার কিন্তু রাজ পরিবারে বহু আগে থেকে ছিল এবং সেটারই একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। আর সেটাকে দুরভিসন্ধিমূলক ভাবে কাজে লাগানোর জন্য একটা মহৎ চেষ্টা করেছিল, এটুকু ঠিক আছে। ওকে, এখন যে বিষয়গুলো আলোচিত, আমরা শুরুতেই অবশ্যই আপনি যে বিষয়গুলো বললেন বা আমরাও যে বিষয়গুলো উত্থাপন করলাম, এই বিষয় খুব বেশি এটা চর্চিত নয়। তবে এখন যেটা সবচেয়ে বেশি চর্চিত, আমরা যখন শিক্ষা নিয়ে আজ আমাদের গোটা দেশে আলোড়ন সৃষ্টি করা চর্চা হচ্ছে, সেই জায়গায় সেই তৎকালীন সময় সবচেয়ে বড় কথা, মহারাজা বললে আমাদের সেই সময় মনে হয়, যখন আমরা শুধু মহারাজা বলি, হয়তো একজন কেউ খুব বেশি প্রবীণ একজন ব্যক্তি যিনি হয়তো মহারাজা, যেমনটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন কাহিনীগুলোতে বা আজকাল টিভি সিরিয়ালে বা সিনেমাতে দেখি। কিন্তু মাত্র 39 বছর আয়ুষ্কাল ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের। এই 39 বছর বয়সে উনি যা করে গেছেন, তার জন্য ওনাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়। ত্রিপুরা শিক্ষার প্রসার, বিশেষ করে সাধারণ মানুষ ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য শিক্ষার যে সুযোগ তৈরি করতে, মানে মহারাজ যে উদ্যোগগুলো নিয়েছিলেন সেই সময়, মানে সেটা মানে
সময়ের থেকে নাকি এগিয়ে ছিল, সেটা কিভাবে? তার শাসনকালে ত্রিপুরা শিক্ষা সেটা ব্যবস্থা কি কি না, করেছে? 1971 সালে হ্যাঁ। উনি একটা নোটিফিকেশন করেছিলেন যে প্রত্যেকজনে যাতে শিক্ষা পায়, যার জন্য প্রাইমারি স্কুলের ব্যবস্থা করা হয়েছিল 1931-এ। 1931। প্রত্যেকটা এরিয়াতে যাতে প্রাইমারি স্কুল থাকে Primary এবং school এডুকেশন পায়। ওকে, আমি একটা এখানে আপনার শুরু করার আগে বিকাশ বাবু, একটা কথা প্রচলিত ছিল যে, বা অনেক সময় আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে, যে ত্রিপুরার মহারাজারা জনগণের বা রাজ্যের জনগণের শিক্ষার জন্য তেমন কোনো ভাবে উদ্যোগ নেননি। সেটাই আমি বলতে চাই। কিন্তু এখানে বলা হচ্ছে, ওনাকে বলা হচ্ছে শিক্ষার প্রসারে উনি অনেকটা কাজ করেছেন। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। 1931-এ রমেশ বাবু যেটা বলেছেন যে 1931-এ উনি বলে দিয়েছেন যে প্রত্যেকটা এলাকাতে যাতে প্রাথমিক শিক্ষার ব্যবস্থাটা করা হয়, এক্সটেন্ড করা হয়। আচ্ছা, এর ইয়েতে কি বলবো, এর প্রেক্ষিতে আমি বলবো যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে দুজন ছিলেন, কি বলবো, পারিষদ ছিলেন, এদের মধ্যে একজন ছিলেন রামকুমার। আচ্ছা, রামকুমার ঠাকুর, উনি খোয়াইয়ের। আচ্ছা। তো রামকুমার ঠাকুরের সঙ্গে এদিকে টাকারজোলা নিবাসী আরেকজন ছিলেন ওয়াকিরাই ঠাকুর। ওনাদের দুজনের প্রচেষ্টায় উমাকান্ত একাডেমিতে আচ্ছা এসে পড়াশোনা করার জন্য, আগে তো একটা বোর্ডিং ছিল, সেটা শুধু রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত যারা ঘনিষ্ঠ সম্পর্ক যাদের আছে তাদের জন্য থাকার একটা ব্যবস্থা ছিল, কিন্তু গ্রাম দেশ থেকে একদম সাধারণ ঘর থেকে উঠে আসা যে ছাত্রী তাদের জন্য থাকার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু রামকুমার ঠাকুর এবং ওয়াকিরাই ঠাকুর তাদের প্রচেষ্টায় মহারাজা বীর বিক্রম ওখানে একটা হোস্টেল বানিয়ে দিয়েছিলেন এবং তাদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা করেছিলেন। শুধু তা না, সেই রামকুমার ঠাকুরেরই প্রচেষ্টায় আপনার খোয়াইতে, কল্যাণপুরে, সেখানেও কিন্তু স্কুল বোর্ডিং তৈরি করা হয়েছিল। আচ্ছা, তো আমি কেন সেই কথাটা বলছি, আমার বাবা প্রয়াত ধর্মরায় দেববর্মা, আচ্ছা, উনি কিন্তু সেই বোর্ডিং এরই ছাত্র, মানে খোয়াই বোর্ডিং এর? না, আগরতলা। আচ্ছা। এবং সেই বোর্ডিং এর ছাত্র হিসেবেই আমরা প্রথম পাই যারা পরবর্তী জীবনে খুব নাম করেছেন, ডক্টর নীলমণি দেববর্মা, উনি প্রয়াত হয়েছেন। একদম। সিপিআই এর খুব বড় নেতা ছিলেন এক সময় অঘুর দেববর্মা, উনিও সেই বোর্ডিং এ থেকেই পড়াশোনা করেছেন। এরকম প্রচুর লোক আছে। সুধর্ণ দেববর্মা? না, সুধর্ণ দেববর্মা কিন্তু সেই হোস্টেলের স্টুডেন্ট না, উনি তখন অলরেডি। দশরথ দেব তো এখানে ছিলেন না, দশরথ দেব খোয়াই থেকে সোজা চলে গিয়েছিলেন কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লাতে। তো দশরথ দেব কিন্তু এই আগরতলা বোর্ডিং এ কিন্তু ছিলেন না, পড়াশোনা করেন। তবে উনি ওখানে মাঝে মধ্যে এসে থাকতেন, এটুকু আমরা জানি। তো এগুলো একটা দিক। এরপরে আরেকটা দিক বলছি, যে জনশিক্ষা আন্দোলন যখন শুরু হয়েছিল, জনশিক্ষা আন্দোলন শুরু হওয়ার পরে জনশিক্ষা আন্দোলনের তৎকালীন নেতারা যে সমস্ত স্কুলের লিস্ট দিয়েছিলেন, সেই সব স্কুলের লিস্টের বাইরে গিয়ে আরো অনেক বেশি স্কুল কিন্তু খোলা হয়েছে। সেই কথা কিন্তু বলা হয় না। মানে তারই আগে, মানে জনশিক্ষা আন্দোলনের আগে? না, জনশিক্ষা আন্দোলনের আগে তো কিছু কিছু স্কুল তো ছিল। আচ্ছা। কিন্তু কথাটা হচ্ছে যে জনশিক্ষা আন্দোলনের সময় উনি যখন বলেন যে ঠিক আছে, তোমরা স্কুল চাইছো, ভালো কথা, তোমার লিস্ট দাও কোথায় কোথায় তোমাদের স্কুল লাগে। ওনারা লিস্ট দিয়েছেন, কিন্তু সেই লিস্টেরও বাইরে গিয়ে স্কুল তৈরি হয়েছিল সেই শুধু সেই লিস্টের মানে যে নামগুলো লিস্টে যতটা ডিমান্ড করা হয়েছিল তার চেয়ে বেশি করা হয়েছে, স্কুল করা হয়েছে বিভিন্ন জায়গায়। দ্যাট ইজ নট বিং স্পোকেন ইন পাবলিক, সেটা বলা হয় না। আচ্ছা। তো সেইখানেই যে এটা ইতিহাসের প্রতি থাকা, কি বলবো, মানে স্বীকারোক্তি না, ঠিক ইতিহাসের প্রতি একটা, মানে যেটা সঠিক ইতিহাস সেটাই পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া উচিত, সেখানে ছেড়খানি করা উচিত নয়। কিন্তু কেন জানি আমাদের এই
ত্রিপুরা রাজ্যে এই জিনিসটাই বারবার ঘটে। ওকে, রমেশবাবু, আপনি এই শিক্ষার প্রসারে আপনি কোনো কিছু অ্যাড করতে চাইবেন এখানে, আমরা অন্য বিষয়ে যাওয়ার আগে? হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে তো উনি আরো করেছেন, যেটা আমরা জানি এমবিবি কলেজ উনি স্থাপন করেছেন। এমবিবি কলেজ উনি স্থাপন করেছেন। কলেজ মানে আমাদের উচ্চ শিক্ষার জন্য, বিদ্যাপত্তন। এছাড়াও উনি স্কুল লেভেল আরো করেছেন, যেমন বুজ্জং স্কুল, হ্যাঁ, সিনিয়র ধর্মনগরে বিবিআই স্কুল, কুমার এসএমএইচ স্কুল আমাদের আগরতলা। আচ্ছা, এরকম অনেক স্কুল উনি করেছেন। এবং এছাড়াও উনি বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের জন্য উনি চিন্তাধারা রেখেছেন। আচ্ছা, যেটা আমাদের মহারাজগঞ্জ বাজার বলা হয় এখন, তথা গোলবাজার বলা হয় সাধারণভাবে। ঠিক আছে, এই যে কমপ্লেক্সটা, মার্কেট কমপ্লেক্স, এই সূর্য মানে পোস্ট অফিস চমনে থেকে শুরু থেকে একদম মোটর স্ট্যান্ড পর্যন্ত, ওইদিকে গোলবাজার পুরা, জ্যাকসন গেট, নেতাজি চমনি, এই যে অঞ্চলটা উনি পুরা ব্যবসা বাণিজ্যের জন্য একটা কমপ্লেক্স করেছেন। এটা বলা হয় এটা নাকি দিল্লির যে কনট প্লেস, এই কনট প্লেসের আদলে উনি এই জায়গাটা তৈরি করেছিলেন। তাহলে চিন্তা করুন সেই সময়ে মহারাজার কি চিন্তাধারা, শুধু শিক্ষা দীক্ষাই না, তার সাথে তো ব্যবসা বাণিজ্যও থাকতে হবে। তার জন্য উনি ওই চিন্তা করেছেন, তার জন্য এই কমপ্লেক্সটা করেছেন। তো তার জন্য অনেক ব্যবসা যারা করেন তাদের উপকার হয়েছে পুরা। পরিকল্পিত আগরতলা শহর। হ্যাঁ, এছাড়াও আমি বলছি উনি আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা। মডার্ন তো এখন বলা হয়, সেই সময়েও তো আর্কিটেক্ট একদম তৎকালীন সময়ে মডার্ন, যেটা আমরা ওই জানি যে রামনগর এরিয়া মাস্টার প্ল্যান করে উনি, রামনগর এরিয়া দেখেন আপনি, এক নম্বর থেকে প্ল্যান ওয়াইজ, 1 নম্বর থেকে একদম 9-10 নম্বর পর্যন্ত প্ল্যান ওয়াইজ একদম স্ট্রেট ওয়ে, মানে খুব একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এগুলো বীর বিক্রম কিশোর মানিকের আমলেই করা হয়েছে। তো এই যে জ্যাকসন গেট আমরা বলি, জ্যাকসন গেটে উনি বানিয়েছিলেন, যদিও এখন নেই। জ্যাকসন গেটটা সাহেব, ওই যে গভর্নর, বেঙ্গলের গভর্নর ছিলেন তখন, উনি নিমন্ত্রণ করেছিলেন ওনার অভিষেকের সময়। আচ্ছা, ওই জ্যাকসন সাহেব গভর্নর, বেঙ্গলের গভর্নর এসেছিলেন তখন, ওনার সম্মানার্থে ওই গেটটা বানিয়েছিলেন। তার জন্য ওই জ্যাকসন গেটটা। ঠিক, আমাদের রাজবাড়ির নর্থ গেট এক পাশে, জ্যাকসন গেট ছিল এক পাশে, মানে সাউথে, মানে দক্ষিণ দিকে জ্যাকসন গেট ছিল। আরো উনি ধর্মের দিক থেকেও আমরা উনাকে অনেক মানে লিবারেল বলা হয়, বলা যায়। যেটা আমরা দেখি যে হিন্দুদের জন্য তো অনেক মন্দির আছেই, অনেক মহারাজারা বানিয়েছেন ওনার আগে। বুদ্ধ মন্দির ওনার সময় বুদ্ধ মন্দির বেনুবন বিহার বানিয়েছেন, উমা মহেশ্বর মন্দির বানিয়েছেন। ওই যে এখন কাস্টম কি না সেলস ট্যাক্সের অফিসের সামনে যে উমা মহেশ্বর মন্দির, ওটা ওনার আমলে বানানো। আচ্ছা, তো এই যে গেদুমিয়ার মসজিদ, মুসলিমদের জন্য উনি চিন্তা করেছেন, নট অনলি হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টানদের জন্য। এই যে আমাদের মিশনারি কমপ্লেক্স ওনার সময়ই হয়েছে, জমির বন্দোবস্ত, কিন্তু জমির বন্দোবস্ত এই মিশনারি কমপ্লেক্সটা উনি দিয়েছেন সবকিছু। তাহলে চিন্তা করেন উনি, আমরা যে এখন ইন্ডিয়াকে কি বলি, আমরা সেকুলার কান্ট্রি বলি, কিন্তু সেই সময় রাজার আমলেও সেকুলার জিনিসটা আছে। এখন এটা নিয়ে একটা বিতর্ক আছে যে ইন্ডিয়া সেকুলার অনেক পরে হয়েছে, অনেক পরে হয়েছে। ইন্ডিয়া সেকুলার, ইন্ডিয়াকে অনেক আমার মনে হয় কি জানেন তো, ওই যে বিকাশ দা একটু আগে বলেছিলেন যে উনি যে কনস্টিটিউশন বানিয়েছেন, অনেকের মুখে শুনি ত্রিপুরার কনস্টিটিউশনটা ফলো করে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা বানানো হয়েছে। এটা অনেকেই বলে, ঠিক, মানে যেহেতু আগে হয়েছে, কারণ ভারতের সংবিধান 1950 সালে, 1941 সালে ত্রিপুরার জন্য আলাদা সংবিধান হয়ে গেছে। তো সেই জায়গাতে অনেকে সেটা ধারণা করতেই পারে যে ত্রিপুরা থেকেও কিছু হয়তো হতে পারে, যে সেখান থেকে কিছু ধারণা নেওয়া হয়েছে। এখন পরিকল্পিত আগরতলা শহর, যেমনটা আপনি বলছিলেন, বিমানবন্দরের একটা, বিমানবন্দর 1942 তে উনি বিমানবন্দর বানিয়েছেন। চিন্তা করেন এই যে ট্রান্সপোর্টেশন, এটাও চিন্তা করেছেন, মানে ত্রিপুরার শুধু রাজাদের জন্য না, পাবলিকের আম জনতার জন্য চিন্তা করি তো এইসব জিনিস বানানো হয়েছে। উনি নট অনলি বিমানবন্দর, উনি তো ওই কুমিল্লা থেকে
আগরতলা হুম, আগরতলা পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য চিন্তা করেছিলেন উনি। হুম। তখনই ওই চিন্তাটা ছিল, কিন্তু হয়নি। সবকিছু তখন খুব দ্রুত হয়ে গেছে। না, মানে তখন তো উনি মানে যদি থাকতেন রাজনৈতিক ভাবে তো খুব টালমাটাল অবস্থা অস্থির অবস্থায় ছিল গোটা খুব বিশ্ব, অস্থির অবস্থায় দ্বিতীয় ছিল। বিশ্বযুদ্ধের হ্যাঁ, পরিপ্রেক্ষিতে, এবং আমাদের এই যে বিমানবন্দর যেটা শোনা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে উনি খুব দূরদর্শিতার সঙ্গে যে এখানে যে একটা বেস প্রয়োজন এবং এখানে একটা এয়ারফোর্সের ফ্লাইটগুলো নামার জন্য যে প্রয়োজন সেটা উনি মানে জানতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন, তার জন্য জমি দান করেছিলেন এয়ারপোর্টের জন্য, পরবর্তীকালে এটা এয়ারপোর্ট হয়। না, উনি তো সৈন্যদলও পাঠিয়েছিলেন। হুম। আচ্ছা, উনি তো সৈন্যদলও পাঠিয়েছিলেন ঠিক। ব্রিটিশ আর্মিকে সহায়তা করার ওই যে জন্য। আরেকটা কথা বলি, এই যে এমবিবি কলেজটা হুম। ডিউ টাইমে 1939-এ হুম, হয়েছিল, তো হুম। 1939-এ কমপ্লিট হয়েছিল মোটামুটি, হুম, কিন্তু ডিউ টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এখানে ব্রিটিশদের মানে ব্রিটিশ সৈন্যদের থাকার জন্য একটা ক্যাম্প করা হয়েছিল, আচ্ছা। তার জন্য ডিউ টাইমে এটা চালু হয় নাই। আচ্ছা, এখন এই যে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ত্রিপুরার সঙ্গে বহির্বিশ্বের মানে যোগাযোগ বা বহির্বিশ্বের পরিচয়ের কথা বলি, একটা সময় আমাদের খুব কষ্ট হতো যখন আমরা বহির্রাজ্যে গেলে পরে জিজ্ঞেস করা হতো ত্রিপুরা কোথায়। যদিও আজ মডার্ন যুগে সেটা আর হয় না, বিভিন্নভাবে ত্রিপুরা পরিচিত হয়েছে মানুষের কাছে এখন। রবি ঠাকুর বারবার এসছেন ত্রিপুরায়, 7 বার এসছেন, এবং রবি ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিও মহারাজা বীর বিক্রম ভারত ভাস্কর উপাধি, দেখুন, রবি ঠাকুরকে মানে রবি ঠাকুরের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? রবি ঠাকুরকে প্রথম উপাধি দিয়ে গিয়েছিলেন হ্যাঁ। মহারাজা বীরচন্দ্র, হুম, আর শেষ উপাধি দিয়ে গিয়েছিলেন মহারাজা মহারাজা বীর বিক্রম। সো এটা কোনো আপাত ঘটনা নয়। হুম, মানে ত্রিপুরার রাজারা কতটুকু দূরদর্শী ছিলেন, আমি শুধু মহারাজা বীর বিক্রমের কথা বলছি না, হুম, ওনারা অনেক আগে থেকেই বিদ্যুৎসাহী তো ছিলেনই, হুম, বিদ্যুৎসাহী ছিলেন, এবং সাহিত্য সংস্কৃতি এসবের প্রতি ওনাদের একটা বিশেষ টান ছিল। না হলে হুম, আপনি চিন্তা করে দেখুন, বীরচন্দ্র মানিক্যের বয়স তখন কত ছিল, আর রবীন্দ্রনাথের বয়স তখন কত ছিল? রবীন্দ্রনাথ তখন বার্ধক্য প্রায়। রবীন্দ্রনাথ তখন মাত্র কৈশোর হুম, পার হয়ে যৌবন। সদ্য যুবক, হুম, আর মহারাজা বীরচন্দ্র তখন মোটামুটি বার্ধক্যের বার্ধক্যের দিকে। হুম, দিকে। হুম, তো এরপরেও কিন্তু ওনাদের মধ্যে একটা সখ্যতা গড়ে ওঠে। গড়ে উঠেছিল। তো সেখান থেকে বোঝা যায় যে ওনারা কি ধরনের ঠিক মানে একই চিত্রটা, মানসিক প্রসারতা। একই চিত্রটা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের হ্যাঁ, সঙ্গে হয়। তাই। উনি তখন যুবক, হ্যাঁ, আর রবি ঠাকুর তখন প্রায় বার্ধক্যের। উনি তো বার্ধক্যের ঠিক, মানে দিকে। চিত্রটা ঠিক অপোজিট Just, হয়ে যায়, হ্যাঁ, অপোজিট হয়ে just যায়। 1926 opposition। সালে শেষবার যখন রবি ঠাকুর ত্রিপুরাতে এসেছিলেন, তখন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরী যখন রাজা ছিলেন, তো সেই সপ্তমবার বা শেষবারের আমরা শতবর্ষ পালন করছি এই বছর। তো সেই বছর বলা হয় যে উনি এসেছিলেন, এবং উমাকান্ত একাডেমির কথা বলছিলেন কিছুক্ষণ আগে আপনারা। উমাকান্ত একাডেমিতে একটি সেখানে অনুষ্ঠান আয়োজন করা হয়, এবং সেই অনুষ্ঠানে যে আয়োজন করেছিলেন সংস্কৃতির প্রতি বা মানে আপ্যায়নে রবি ঠাকুর খুব খুশি হয়েছিলেন, উৎসাহিত হয়েছিলেন, আনন্দিত, মঞ্চে উনি আপ্লুত। বসতে চাইনি, তো বসেননি উনি। রবি ঠাকুরের সঙ্গে একসঙ্গে মঞ্চে বসতে চাননি। হ্যাঁ। ঠিক। এখন আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি ত্রিপুরার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প বা স্থাপত্যকে সংরক্ষণ করতে মহারাজার ভূমিকা কি ছিল? নিজের স্থাপত্য বলতে নির্মহল ওনার আমলেই তৈরি। হ্যাঁ, ওনার ওনার আমলেই। আমলে 1933 সালে হয়েছে। আর ত্রিপুরা এই যে বলা হয় উজ্জয়ন্ত প্রাসাদের আশপাশের, এটা কি এই যে কনর প্লেসের আদলে, যেটা আপনারা বলছিলেন যে এখানে এই মানে কামানচমনি থেকে শুরু করে মহারাজ বাজার থেকে শুরু করে দেখুন, এই জায়গাটা প্ল্যানিং। সেখানে দেখুন যতগুলো দোকান ঘর তৈরি করে দিয়েছিলেন উনি, প্রত্যেকটা দোকানের সামনে দিয়ে কিন্তু পথচারীদের আসা যাওয়ার জন্য ফুটপাত, আচ্ছাদন 10 দেওয়া ফুট 10 ফুটের মতো ছিল, আচ্ছাদন দেওয়া ফুটপাত। কিছুটা এখনো আমরা অল্প দেখতে কিছু পাই। এখনো কিছু আছে, অংশ এখনো আছে। হ্যাঁ, সৎ ব্যবসায়ী যারা এখনো আছেন, এখনো আছেন, এই স্মৃতিটা একটু আছে, এখন সেই স্মৃতিটুকু সেটা এখানে দেখা সংরক্ষণ। যায়। তো আমার আবেদন থাকবে ইয়ের কাছে, আগরতলা মিউনিসিপাল
কর্পোরেশনের কাছে, দেখুন না চেষ্টা করে যে সেই জায়গাটা আবার পুনরুদ্ধার করা যায় কিনা। কারণ এটা তো পথচারীদের জন্য নির্ধারিত, সেটা কেন দোকানদাররা বা ব্যবসায়ীরা কেন সেটা জবরদখল করবে? এটা আমাদের একটা ঐতিহ্য, হ্যাঁ, সেটা আমাদের ঐতিহ্য বহন করেন, সেটা আমাদের রাজপরিবারের। দেখুন যে সারা পৃথিবীতে কিন্তু ঐতিহ্যকে যে করে হোক বাঁচিয়ে রাখার জন্য কিন্তু চেষ্টা করে, যার উল্টো জিনিসটা আমরা এই ত্রিপুরাতে দেখি। ওকে, এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে। ওনার শাসনকাল নিয়ে বা এই কম বয়সে, মাত্র 39 বছর বয়সে উনি যা যা করে গেছেন তা তো অবশ্যই আপনারা খুব সুন্দর ব্যাখ্যা করলেন, বললেন কতগুলো দিক যেগুলো হয়তো আমাদের দর্শক বন্ধুদের জানা ছিল না, সেটাও আপনারা বললেন। এখন মহারাজার জীবন ও কর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে এমন কোনো তথ্য বা ঘটনা বা অজানা দিক কি সামনে এসেছে যা আজকের প্রজন্মের কাছে বিশেষভাবে তুলে ধরা দরকার বলে আপনারা মনে করেন? এমন কিছু কি আছে? নয়তো আজকের প্রজন্মের কাছে মহারাজার কোন দিকটা তুলে ধরা উচিত বলে মনে করেন? শাসক হিসাবে ওনার যে সহনশীলতা, প্রজাদের প্রতি ওনার যে সহনশীলতা, বা প্রত্যেকটা ধর্মের প্রতি ওনার যে সহনশীলতা, সেটা যারা শাসক হয়ে আসছেন বা পরবর্তীকালে যারা আসবে, তো গণতন্ত্রের যুগ, তো ওনাদের সেই কথাটা মনে রাখা উচিত। সে মহারাজা বীর বিক্রম should be reckoned as the role model. শাসকের রোল মডেল কিরকম হওয়া উচিত, কি ধরনের মনের প্রসারতা রাখা উচিত, এবং দৃষ্টিভঙ্গিতে স্বচ্ছতা কিভাবে রাখা উচিত, সেগুলা শেখার বিষয়। একদম ঠিক। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের তো সহাবস্থান ছিল ওনার রাজত্বকালে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতি তার একটা দৃষ্টিভঙ্গিও ছিল, সবার প্রতি ওনার মানে সমমনোভাব, উনি সমদৃষ্টি পোষণ করতেন। ঠিক, এবং আপনি যেটা বলছেন সহনশীল ছিল। না আরো অনেকেই আমাদের রাজমালা বা আমাদের ইতিহাস, ত্রিপুরার ইতিহাসকে মুছে ফেলতে চায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে চাই, এই যে রাজবাড়ির মাঝখান দিয়ে যে রাস্তাটা গেল, এই রাস্তাটার কি নাম হয়েছে? রতনমণি সরণি। তো রতনমণি সরণিকে কেন এখানে দেওয়া হলো? জাস্ট টু ডিফাই। দেখুন, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। এগুলো হচ্ছে যে ত্রিপুরার রাজন্য আমলের যে ইতিহাসটা আছে, সেই ইতিহাসকে ডিফাই করা, সেটাকে ডিফেইন করা, এটা একটা মহল অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। সেগুলো কিন্তু উচিত নয়। আরো লক্ষ্য করুন, এই রাজবাড়ির সামনে বিভিন্ন মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে, এটা সবাই জানেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এটা কেন হবে? এটা প্যালেস, এটা উজ্জয়ন্ত প্যালেস, রাজবাড়ি, এটা ইতিহাস, রাজারা থাকতেন, এটা রাজবাড়ি ছিল, তো ওই হিসাবেই এটা প্রিজার্ভেশন হওয়া উচিত। এটা অন্য কোনো লোকের এখানে মর্মর মূর্তি স্থাপন করে ইতিহাসকে একটা অবমাননা করা হয়। আমার মনে হয় এটা ওই যে সামনের মেইন গেটের সামনের যে মর্মর মূর্তিগুলি আমরা সম্মান করি, যে কোনো ব্যক্তিকে আমরা যথেষ্ট সম্মান করি, এরকম সম্মানার্থ ব্যক্তি অন্যখানে অন্য কোথাও তো স্থাপন করা যায়। কেন রাজবাড়ির সামনে শুধু এটা স্থাপন করা হবে? ওকে, এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। বিকাশবাবু, রমেশবাবু, এই যে আজকে ত্রিপুরার দিকে তাকিয়ে মহারাজা বীর বিক্রমের রেখে যাওয়া সবচেয়ে বড় ঐতিহাসিক উত্তরাধিকার কি বলে আপনারা মনে করেন? না এটা আমার এটা মানে বারবার হয়, যদি আমরা মহারাজদের সম্মান করতে চাই, তাহলে কেন আমাদের ইতিহাসকে অবসেশন করা হয়? যেটা সঠিক ইতিহাস সেটাকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমার একটা ছোট্ট কথা আছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আজকের এই দিনটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মদিন। তো আমরা সারা রাজ্যে সেটা খুব ধুমধাম করে মানে আড়ম্বর সহকারে পালন করছি। তো আজকের এই দিনটাকে আমার মনে হয় যে ত্রিপুরাতে সমাজ সেবার জন্য, শিক্ষার জন্য, শিক্ষার প্রসারের জন্য বা বিভিন্ন বিষয়ে যারা কাজ করেন, নিরলসভাবে কাজ করে গেছেন এবং এখনো করে যাচ্ছে, তাদেরকে
সম্মাননা দেওয়ার দিন হিসেবে এই দিনটাকেও ব্যবহার করা। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটাকে ব্যবহার করা উচিত বলে আপনি সেটা আমি ওকে, আপনার একটা প্রস্তাব, আমার একটা প্রস্তাব। ওকে, অসংখ্য ধন্যবাদ দুজনকে আপনাদের সঙ্গে থাকার জন্য, এবং খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। বিকাশবাবু আপনাকে ধন্যবাদ, রমেশবাবু আপনাকে ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন শুধু একটি রাজ পরিবারের উত্তরাধিকারী নন, তিনি ছিলেন আধুনিক ত্রিপুরার স্বপ্নদ্রষ্টা এবং নির্মাতা। শিক্ষা, সংস্কৃতি, পরিকাঠামো, প্রশাসন এবং মানুষের কল্যাণে তার দূরদর্শী উদ্যোগ আজও আমাদের পথ দেখায়। তার 118তম জন্মবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আজ গোটা রাজ্য। তার জীবন ও কর্মের দিকে ফিরে তাকালে আমরা বুঝতে পারি একজন দূরদর্শী নেতার চিন্তা সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করতে পারে। অনুষ্ঠান এখানে শেষ করছি, তবে আপনারা দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।